2012 সালের 17 এপ্রিল রাত ঢাকার ব্যস্ত নগরী তখনও জেগেছিল। রাজনৈতিক বৈঠক শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। গাড়ির ভেতরে হয়তো ছিল দিনের কর্মসূচির ক্লান্তি, সামনে অপেক্ষা করছিল আরেকটি রাজনৈতিক দিনের প্রস্তুতি। কিন্তু সেই রাতেই যেন থেমে যায় একটি জীবনের পথ চলা। বনানীর একটি সড়কে তার গাড়ি থামিয়ে দেওয়া হয়। এরপর তিনি আর কখনো ফিরে আসেননি। সেই রাতের পর থেকে শুরু হয় একটি দীর্ঘ অপেক্ষা, একটি পরিবারের, একটি দলের এবং ধীরে ধীরে একটি দেশের। ইলিয়াস আলী তখন শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, তিনি একটি ইস্যুর প্রতীক হয়ে উঠেছিলেন। টিপাইমুখ বাঁধ এবং ট্রান্সশিপমেন্টের চুক্তির বিরুদ্ধে তার অবস্থান ছিল স্পষ্ট ও দৃঢ়। তিনি প্রকাশ্যে বলেছিলেন, এই প্রকল্পগুলো বাংলাদেশের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তার এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে তাকে জনপ্রিয় করে তুললেও একই সঙ্গে তাকে ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি অস্বস্তিকর করে তোলে, অপ্রিয় করে তোলে প্রতিবেশী একটি দেশের কাছে। আর এ কারণেই তাকে সরিয়ে দেওয়ার নীল নকশা সাজায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা ও তার প্রশাসন, এমন অভিযোগ আছে। জনগণের রায়ে সরকার গঠন করেছে বিএনপি। শুরুর দিকে চুপচাপ থাকলেও আসল অ্যাকশন শুরু করেছে সরকার। আর তাতেই 1-11 এবং গুম খুনের সঙ্গে জড়িত কুশীলবরা আইনের জালে ধরা পড়তে শুরু করেছে। সম্প্রতি সাবেক গোয়েন্দা প্রধান শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তদন্তকারীদের সামনে তিনি নতুন করে খুলতে শুরু করেছেন সেই অন্ধকার অধ্যায়ের পাতা। জিজ্ঞাসাবাদে মামুন খালেদ নিজের দায় অস্বীকার করলেও ঘটনাটির পরিকল্পনা, প্রস্তুতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্যেই 1 যুগ আগে ঘটে যাওয়া অমীমাংসিত বিষয় নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ইলিয়াস আলীকে গুম করার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি, বরং এটি ছিল একটি পরিকল্পিত অপারেশন, যার পেছনে ছিল রাজনৈতিক ও কৌশলগত বিবেচনা। এই তথ্য সামনে আসার পর একটি প্রশ্ন আবারও জোরালো হয়ে উঠেছে। গুম কি শুধুই একজন নেতাকে সরিয়ে দেওয়ার ঘটনা, নাকি এটি ছিল ক্ষমতার ভেতরের ভয় ও নিয়ন্ত্রণের নগ্ন প্রকাশ? সাবেক নিরাপত্তা কর্মকর্তা বলেন, যখন কোনো নেতা রাষ্ট্রীয় বা আঞ্চলিক কৌশলগত সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত তৈরি করেন, তখন তাকে সমস্যা হিসেবে দেখা হয়। এই মানসিকতা থেকেই কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত আসে। এ কারণেই শেখ হাসিনা সরকারের চোখের বালি হয়ে ওঠেন ইলিয়াস আলী। তদন্ত সূত্রের বর্ণনায় উঠে এসেছে একটি সুসংগঠিত অপারেশনের চিত্র। 12 এপ্রিল রাত 11টার দিকে বৈঠক শেষে বাসার উদ্দেশ্যে রওনা দেন ইলিয়াস আলী। তখন থেকেই তার গাড়িকে অনুসরণ করছিল একটি টিম। মহাখালী পার হবার পর নজরদারি আরো ঘন হয়। বনানীর একটি সড়কে পৌঁছানোর পর তার গাড়িকে ধাক্কা দিয়ে থামানো হয়। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। তারপর শুরু হয় একটি নিখোঁজ হওয়ার গল্প, যার শেষ আজও অজানা। ইলিয়াস আলীকে গুমের অপারেশনে জড়িত ছিলেন মেজর জিয়াউল আহসান। সে সময় তিনি র্যাব 1-এ কর্মরত। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হবার পরপরই ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত হয়েছেন তিনি। এখন তিনি জেলবন্দী। নতুন তথ্যে তার বিরুদ্ধে অভিযোগের ডালা আরো বড় হলো। গুমের কয়েকদিন পর শুরু হয় নতুন নাটক। ইলিয়াস আলীর স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাক্ষাতে শেখ হাসিনাকে তাহসিনা রুশদীর লুনার প্রশ্ন ছিল একটাই, আমার স্বামী কোথায়? এরপর থেকে কেটে গেছে 1 যুগ। এই সময়ের মধ্যে অনেক সভা সমাবেশ হয়েছে, কিন্তু ইলিয়াস আলী কোথায় আজও সেই প্রশ্নের উত্তর মেলেনি। গুমের সবচেয়ে নির্মম দিক হলো অনিশ্চয়তা। মৃত্যু হলে অন্তত শোক করার সুযোগ থাকে, কিন্তু গুমের ক্ষেত্রে পরিবার বছরের পর বছর অপেক্ষা করে কোনো নিশ্চিত উত্তর ছাড়াই। এই অপেক্ষা শুধু একটি পরিবারের নয়, এটি হয়ে ওঠে একটি জাতির নৈতিক পরীক্ষাও। বছরের পর বছর জমে থাকা ক্ষোভ, ভয় এবং অবিচারের অনুভূতি একসময় বিস্ফোরণের দিকে যায়। জুলাইয়ের গণ আন্দোলন ঠিক এই কারণেই কোটা আন্দোলনের সীমা ছাড়িয়ে সরকার পতনের গণ অভ্যুত্থানে পরিণত হয়। 30শে মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা আবারও তার স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন। একই সঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। শুরুতেই যেমনটা বলেছিলাম, ইলিয়াস আলীর গুম এখন শুধু আর ব্যক্তিগত ট্র্যাজেডিতে সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে রাষ্ট্রীয় নিপীড়ন এবং বিচারহীনতার প্রতীক। শেখ মামুন খালেদের গ্রেপ্তার এবং নতুন তথ্য সামনে আসার পর আবারও সেই পুরনো প্রশ্নটি ফিরে এসেছে, সত্য কি এবার প্রকাশ পাবে, নাকি আবারও ইতিহাসের অন্ধকারে চাপা পড়ে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রীয় নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে আসলেই বের হতে পারবে বাংলাদেশ?